হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের 3 নম্বর অধ্যায় থেকে 5 নম্বরের দুটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম যে প্রশ্নটা আছে দেখে নাও। 1 নম্বর প্রশ্ন আজকের ক্লাসে, অপুনর্ভব ও পুনর্ভব সম্পদ কাকে বলে? প্রথমে দেখো, অপুনর্ভব সম্পদ কাকে বলে? যে সকল সম্পদ ক্রমাগত ব্যবহারের ফলে দ্রুত নিঃশেষিত হতে থাকে অর্থাৎ শেষ হয়ে যায়, সেগুলিকে সঞ্চিত সম্পদ বলা হয়। আর ব্যবহারের ফলে ক্রমাগত ক্ষয় পায় বলে এই সম্পদগুলিকে ক্ষয়িষ্ণু সম্পদও বলা হয়। আবার সমপরিমাণে এই সম্পদ পুনরায় সৃষ্টি করা যায় না বলে একে অপুনর্ভব সম্পদ বলা হয়। কয়লা, আকরিক লোহা, খনিজ তেল বা অন্যান্য খনিজ দ্রব্য এই প্রকার সম্পদ। তারপরে দেখো, সঞ্চিত সম্পদকেও অনেক সময় প্রবাহমান সম্পদে পরিণত করা যায়, যেমন আকরিক লোহা, বক্সাইট, সোনা, রূপা ইত্যাদি ধাতু এক নাগারে ক্রমাগত ব্যবহারের পর এক সময় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়লে সেগুলিকে গলিয়ে নতুন সামগ্রী তৈরি করে তাকে ব্যবহার করা যেতে পারে। এই জাতীয় সঞ্চিত সম্পদকে অপরিবর্তনশীল সঞ্চিত সম্পদ বলা হয়। তারপর দেখো, পুনর্ভব সম্পদ। যেসব সম্পদ ব্যবহারের ফলে সাময়িকভাবে হ্রাস পায় এবং কিছু সময় পরে আপনা থেকেই পূরণ হয়ে যায়, সেগুলিকে বলা হয় পুনর্ভব সম্পদ। সমুদ্রের মৎস্য, অরণ্য, তৃণভূমি এই প্রকার সম্পদ। সমুদ্র থেকে মৎস্য শিকার করা হলে একসময় মৎস্যের পরিমাণ হ্রাস পেলেও কিছু সময় পর পুনরায় মৎস্যের পরিমাণ বেড়ে যায়। একইভাবে বনভূমি থেকে গাছ বা তৃণভূমি থেকে ঘাস কেটে ফেললেও কিছুকাল পরে আবার তা সৃষ্টি হয়। তারপর দেখো, পরিকল্পিতভাবে পুনর্ভব সম্পদকে ব্যবহার করলে সেই সম্পদ দীর্ঘস্থায়ী হয়, কিন্তু কোনো রকম বিচার বিবেচনা না করে অপরিকল্পিতভাবে অরণ্যের গাছ কাটলে বা সমুদ্রের মৎস্য শিকার করলে এই সম্পদগুলির পরিমাণ দ্রুত হ্রাস পায় এবং একসময় তা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যেতে পারে। এইভাবে পুনর্ভব সম্পদ যদি ধ্বংস হয়ে যায় তবে তা অচিরেই পরিণত হবে সঞ্চিত বা ক্ষয়িষ্ণু সম্পদে। জিমারম্যান এই ধরনের প্রবাহমান সম্পদকে রুদ্ধ প্রবাহমান সম্পদ বলে অভিহিত করেছেন। এই ছিল তোমাদের প্রথম প্রশ্নটা। এবার দ্বিতীয় প্রশ্নের অ্যান্সারটা দেখে নাও। এবারে তোমরা আজকের ক্লাসের দ্বিতীয় প্রশ্নটা দেখে নাও। দ্বিতীয় প্রশ্ন কি আছে? দ্বিতীয় প্রশ্ন আছে, সম্পদ কাকে বলে? সম্পদের বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্নটা আলোচনা করার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো এই নম্বরে যোগাযোগ করতে পারো, 9123005218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। চলো আজকের প্রশ্নের অ্যান্সারটা তোমরা দেখে নাও। সম্পদ কাকে বলে? দেখো, সম্পদ বলতে কোনো বস্তু বা পদার্থকে বোঝায় না। ওই বস্তু বা পদার্থের কার্যকারিতা বা উপযোগিতাকেই সম্পদ হিসাবে পরিচিত। কার্যকারিতা বা উপযোগিতা সম্পদ হিসাবে পরিচিত। প্রখ্যাত সম্পদ বিশরদ অধ্যাপক জিমারম্যানের মতে সম্পদ বলতে কোনো বস্তু বা পদার্থকে বোঝায় না। ওই বস্তু বা পদার্থের কার্যকারিতাই সম্পদ রূপে গণ্য হয়, যা মানুষের অভাব মোচন করে, মানুষের চাহিদা মেটায় এবং মানুষের নির্দিষ্ট লক্ষ্য পূরণে সাহায্য করে। তারপর দেখো, সম্পদের বৈশিষ্ট্য। 1 নম্বর পয়েন্ট হচ্ছে উপযোগিতা। কোনো বস্তু বা পদার্থের উপযোগিতা না থাকলে তা কখনোই সম্পদ হিসাবে বিবেচিত হয় না। মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় প্রয়োজনীয় বস্তুগুলির উপকারিতা আছে বলেই এগুলিকে আমরা সম্পদ বলে থাকি। তারপর দেখো, কার্যকারিতা। বস্তুর কার্যকারিতাকেই সম্পদ রূপে বিবেচিত হয়। বস্তুর কার্যকারিতাই সম্পদ রূপে বিবেচিত হয়। প্রকৃতপক্ষে কার্যকারিতা বলতে কোনো বস্তুর কার্য সম্পাদনের ক্ষমতাকে বোঝায়, অর্থাৎ যেসব বস্তু আমাদের চাহিদা পূরণ করতে পারে সেগুলির কার্যকারিতা প্রমাণিত হয় বলে সেগুলি সম্পদ হিসাবে গণ্য হয়। তারপর দেখো, বস্তুগত ও অবস্তুগত অস্তিত্ব। খনিজ দ্রব্য, অরণ্যের কাঠ প্রভৃতি স্পর্শযোগ্য বস্তুর কার্যকারিতার মাধ্যমে যেমন এগুলির সম্পদ রূপে গণ্য হয়, তেমনি মানুষের শিক্ষা, প্রকৌশল, আইন প্রভৃতি অস্পর্শযোগ্য অবস্তুগুলিও সম্পদ হিসাবে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো,
অস্থিতিস্থাপকতা, প্রকৃতিদত্ত উপাদানগুলির মধ্যে যেগুলিকে আমরা সম্পদ রূপে গণ্য করে থাকি সেগুলির পরিমাণ সীমাবদ্ধ ও সুনির্দিষ্ট, এই জন্য সম্পদকে অস্থিতিস্থাপক বলা হয়। এই জন্য এগুলোকে কি অস্থিতিস্থাপক বলা হয়। তারপর দেখো একমুখী ও বহুমুখী ব্যবহার, বস্তু বা অবস্তুর দেখো বস্তু বা অবস্তুর কার্যকারিতা ও উপযোগিতা একমুখী হতে পারে, আবার বহুমুখী হতে পারে। যেমন খনিজ তেল কেবল জ্বালানি হিসাবেই ব্যবহৃত হয় না, এর নানাবিধ উপজাত দ্রব্যের কার্যকারিতা ও উপযোগিতা আজ মানব সমাজের কাছে যথেষ্ট উল্লেখযোগ্য। তারপর দেখো পুনর্ব্যবহার যোগ্যতা, সম্পদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর পুনর্ব্যবহার যোগ্যতা। যেমন প্রকৃতি থেকে প্রাপ্ত এমন কিছু বস্তু বা পদার্থ আছে যেগুলি একবার নিঃশেষিত বা ধ্বংস হয় না, উপরন্তু এগুলো একাধিকবার ব্যবহার করা যায়, যেমন মৃত্তিকা। তারপর দেখো সর্বজনীন চাহিদা, যেসব বস্তু বা দ্রব্যের চাহিদা ব্যাপক বা সর্বজনীন তাকেই আমরা সম্পদ বলে গণ্য করি। মানুষের কাছে যে দ্রব্যের প্রয়োজন নেই তাকে সম্পদ বলে বিবেচনা করা যায় না। এই ছিল তোমাদের আজকের ক্লাস।